নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হওয়ার ঘোষণায় প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ জ্ঞাপন। একদিনে গণভোট ও নির্বাচনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জামাত সহ যুগপৎ আন্দোলনের শরিক ৮ দলের। স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, কোটা সহ এলো ৬ পরিবর্তন। বহুল আলোচিত ২৭তম সংবিধান সংশোধনের পরপরই পাকিস্তানের সুপ্রিম কোর্টের ২ বিচারপতির পদত্যাগ। এবং ২২ বছরের প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ক্রিশ্চিয়ানো রোনালদো। আমন্ত্রণ বেলা ১১টার নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটি বৃহস্পতিবার চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্ত জানানোয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। একই সাথে সভায় গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি। এদিকে একই দিনে গণভোট ও নির্বাচনের সিদ্ধান্ত জানিয়ে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক ৮ দল। তারা এমন সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানায়। বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে ৮ দলের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে ৮ দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের একথা বলেন। আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধ্যাত্ব তৈরি হয়ে আছে, জট লেগে আছে, সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং পুরা জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু আমার মনে হয় আজকে পুরো ভাষণটি বিশ্লেষণ করলে জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না। ভাষণে কতিপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি, আবার কতিপয় বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। সুতরাং এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি। সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে এ নীতিমালা প্রকাশ করে। এতে সই করেছেন বিভাগের সচিব রেহেনা পারভীন। নীতিমালা অনুযায়ী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি শ্রেণীতে এবং আসন শূন্য থাকার সাপেক্ষে নবম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তি
নিশ্চিত করতে হবে। তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে। যেমন ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকালে কোনো শিক্ষার্থীর বয়স সীমা সর্বনিম্ন ৫ বছর হবে, অর্থাৎ সর্বনিম্ন জন্ম তারিখ হবে ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত। সর্বোচ্চ বয়স সীমা ৭ বছর পর্যন্ত, অর্থাৎ জন্ম তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত। পরবর্তী শ্রেণীগুলোতে বয়স নির্ধারণের বিষয়টি প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে। শিক্ষার্থীদের বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফর্মের সঙ্গে অনলাইনে জন্ম নিবন্ধন সনদে সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। মেহেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দেওয়ার আহ্বানে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী বাজার থেকে বের হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। মিছিলে উপজেলা ও জেলা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। মেহেরপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়নপত্র দেওয়া দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী বাজার থেকে এই মিছিল বের করা হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্ধুরা, আপনারা জানেন বিগত ৩ তারিখ থেকে আজকে ১৩ তারিখ লাগাতার ১০ দিন একভাবে আমরা এই রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের মনোনয়ন পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকব। আমার বিশ্বাস গাংনী উপজেলার বিএনপির মানুষ সহ সাধারণ জনতা যেভাবে গাংনীর সবচেয়ে প্রিয় নেতা মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জাভেদ মাসুদের পক্ষে যেভাবে রাস্তায় নেমে পড়েছে, এই খবর আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে পৌঁছায় দিতে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেচ প্রকল্প নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন কৃষকেরা। বৃহস্পতিবার বিকেলে অষ্টগ্রাম 0 পয়েন্ট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শত কৃষক অংশ নেন। সভায় কৃষকেরা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল সেচ প্রকল্পে অনৈতিক সুবিধা নিতে না পেরে এখন বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে। তারা বলেন, এসব অপপ্রচার প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে এবং সাধারণ কৃষকদের বিভ্রান্ত করছে। কৃষকেরা এ সময় দাবি জানান, যারা মিথ্যা তথ্য প্রচার করছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। আমার সদর তাকিদুরা পুরা থানার মধ্যে যা স্কিমগুলা দিছে, এই টিউনু সাপ দীর্ঘদিন যাবৎ অষ্টগ্রামে আছে। বিআইডিসি ইঞ্জিনিয়ার নতুন আসলো, প্রতিটা স্কিমের এই বিআইডিসি সব জানে, টিউনু সব জানে যে সহকারে সবাই জানে যে খেয়ে পাওয়ার যোগ্য এবং কৃষকের কার কার সমর্থন আছে। যারা কৃষক নিয়ে যারা কৃষকের সই দিছে, কৃষক সই সহকারে যারা জমা দিছে, উনি যাচাই বাছাই করে দেখছে যে কৃষকটা এটা সঠিক কৃষকের সই দিছে এবং তাকেই স্কিম দেওয়া হয়েছে এবং 10 টাকা ঘুষ বাণিজ্য এখন এটার মধ্যে প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি কিছুদিন আগে আমাদের যে অষ্টগ্রাম বিএডিসি অফিসে, বিএডিসি উপজেলা বিএডিসি কর্তৃক যেই সেচ প্রকল্পগুলো মানে বিতরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে একটা মানববন্ধন করেছে। আমরা সেই মানববন্ধনটা যে ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা সেটার
মানে প্রমাণ করার জন্য 8ম উপজেলা ব্যাপী আমরা যারা যারা সেচ প্রকল্প পেয়েছি সমস্ত ম্যানেজারগণ আজকে আমরা একটা মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করেছি এবং কৃষক সহ। অষ্টগ্রাম থানার সাবেক জামাত ইসলামের সভাপতি, আমি এই স্কিমের ম্যানেজার, গত বছর ম্যানেজারি করছি, এই বছর ম্যানেজারি করছি। আমরা লেনদেনের কোনো কিছু জানি না, আমরা 1 টাকা কাউরে দিও না, আমরা এই কৃষক আমরা। নির্মাণকারীর প্রতিষ্ঠানের আর্থিক জটিলতার কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় নির্মাণাধীন 2টি 10-তলা আবাসিক হলের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মীদের বকেয়া বেতন ভাতা ও খোরাকি পরিশোধ করতে না পারায় ইট গাঁথনি এবং টাইলসের কাজে যুক্ত শতাধিক শ্রমিক সাইট ছেড়ে চলে গেছেন। এর ফলে প্রকল্পের কাজ শেষ হওয়ায় সময়সীমা আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সরেজমিনে দেখা গেছে নির্মাণাধীন শ্রমিকের উপস্থিতি কম, ইট গাঁথনি ও টাইলসের কাজ পুরোপুরি বন্ধ। স্বল্প শ্রমিক থাকায় একটি ভবনের কাজ বন্ধ করে অন্যটির কাজ করা হচ্ছে। তবে লোকবল কমলেও রেলিং প্লাস্টার ও সিলিং প্লাস্টারের কাজ চলমান। সাইটের পরিবেশে স্থবিরতা, অসমাপ্ত দেয়াল ও পড়ে থাকা নির্মাণ সামগ্রীর মধ্যেই শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি থাকলেও পূর্ণ গতিতে কাজ ফেরার কোনো দৃশ্যমান প্রস্তুতি চোখে পড়েনি। আমি ছাত্রী হল 1 এবং 2 এর ব্যাপারে আমি আপনাদের থেকে রিপোর্ট শুনে আমি সরজমিনে পরিদর্শন করি এবং পরিদর্শন করে ওরা বলল যে স্যার 1-2 দিনের ভিতরে কাজ শুরু করবে। তো ওদেরকে আমি বললাম যে 1-2 দিন হবে না, নির্দিষ্ট টাইম ফ্রেম আমাদেরকে বলতে হবে। পরবর্তীতে আমি চিফ ইঞ্জিনিয়ারকে পাঠাই, চিফ ইঞ্জিনিয়ার ওদের সাথে মিটিং করে এবং চিফ ইঞ্জিনিয়ার আমাকে জানায় যে আগামী সোমবারের ভিতরে ওরা কাজ শুরু করবে, ওদের একটু আর্থিক ঝামেলা আছে। কুমিল্লায় 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্রিজ তৈরির উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে আইসক্রিম কাঠি দিয়ে বেইলি ব্রিজ বানিয়ে পুরস্কার জিতেছেন শিক্ষার্থীরা। কোন আকারের ব্রিজ কতটুকু লোড নিতে পারবে এরকম প্রদর্শনী করেন। বৃহস্পতিবার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এই আয়োজন করে। এতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লার অন্তত 80 জন শিক্ষার্থী ট্রাস ব্রিজে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়ুস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ ইশতিয়াক আহমেদ। সভাপতি ছিলেন বায়ুস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান। জানেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মূল কাজটাই হচ্ছে সিভিলাইজেশন তৈরি করা, অর্থাৎ সভ্যতা তৈরি করার ভিতটাই গড়ে তোলে কিন্তু একজন পুরো প্রকৌশলী। তো তার ভিত যদি মজবুত না হয় তাহলে আমাদের সভ্যতাটাই কিন্তু দুর্বল হয়ে যায়। আমরা দেখি যে অনেক জায়গায় অনেক সময় স্ট্রাকচার তৈরি করা হয়, অনেক কাঠামো তৈরি করা হয়, বিল্ডিং, ব্রিজ, রাস্তাঘাট এগুলি তৈরি করা হয়। আমরা চাই যে এগুলি সর্বোত্তম ব্যবহার যেন নিশ্চিত হয় এবং কালের বিবর্তনের জন্য এগুলো টিকে থাকে। আমাদের মেধা তোমরা নিজেরাই দেখেছো, হ্যাঁ, তোমরা নিজেরাই প্রমাণ করেছো তোমরা পারো। আমরা এটা প্রত্যেক বছর কন্টিনিউ করব এবং আমরা আন্তর্জাতিক বা দেশীয় পর্যায়ে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করব। আর আজকে আমি আসছি সিভজিনিয়াস, যেটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট আয়োজিত একটি প্রোগ্রাম, ওয়ার্কশপ টাইপের, এবং হচ্ছে একটা সেমিনারও ছিল। আমরা ট্রাস নিয়ে এখানে আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করেছি। আমার বর্তমান কর্মরত ইউনিভার্সিটি থেকে 6টা গ্রুপ এখানে এসেছে এবং মূলত এই ট্রাসের মাধ্যমে ওরা ট্রাস ব্রিজ বা বেইলি ব্রিজ সম্পর্কে ওরা অনেক কিছু শিখতে পেরেছে আশা করি, এবং হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছে এটা কিভাবে হয়, কিভাবে এটা রান করা সম্ভব হচ্ছে, এবং ভবিষ্যতে এর চেয়ে ভালো করার মানে তারা চেষ্টা করবে। এবং জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বহুল আলোচিত 27তম সাংবিধানিক সংশোধনী কার্যকর হওয়ার পরপরই সুপ্রিম কোর্টের বিচারপতি মানসুর আলী শাহ এবং বিচারপতি আথার মিনলাহ পদত্যাগপত্র জমা দিয়েছেন। দুজন বিচারপতি তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির কাছে পাঠিয়েছেন। এর আগের দিন জাতীয় পরিষদের সংশোধনীর পরিবর্তিত খসড়া অনুমোদনের পর বৃহস্পতিবার সিনেটেও তীব্র বিরোধের মধ্যেই বিলটি 2/3 সংখ্যাগরিষ্ঠতায় 64 ভোটে পাস হয়।
আইনমন্ত্রী আজম নাজের তাওরার বিলটি উপস্থাপন করেন, যাতে জাতীয় পরিষদের করা সংশোধনীগুলোর অন্তর্ভুক্ত ছিল। পরিষদে পাঠানো হয় ১৩ পৃষ্ঠার পদত্যাগপত্রে বিচারপতি শাহ সংশোধনীকে পাকিস্তানের সংবিধানের ওপর গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করেছেন। তিনি লেখেন, সংশোধনীটি সুপ্রিম কোর্টকে ভেঙে দিচ্ছে, বিচার ব্যবস্থাকে কার্যনির্বাহী শাখার নিয়ন্ত্রণে নস্যাৎ করছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তিকে আঘাত করছে। তিনি আরও লেখেন, জাতির সর্বোচ্চ আদালতের ঐক্য ভেঙে দিয়ে এই সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা ও সৎ অবস্থানকে মারাত্মকভাবে দুর্বল করেছে এবং দেশকে কয়েক দশক পেছনে ঠেলে দেবে। ইতিহাস সাক্ষী যে এমন সাংবিধানিক বিকৃতি টিকে থাকতে পারে না। একসময় তা উল্টে যাবে, কিন্তু তার আগে গভীর প্রাতিষ্ঠানিক ক্ষত রেখে যাবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পর্তুগালের হয়ে গত ২২ বছরে ২২৫ ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের এর আগে কখনো লাল কার্ড দেখেনি ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার যেটা দেখলেন, বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাই ম্যাচে আয়ারল্যান্ডকে চমকে দেখিয়ে পর্তুগালকে ২-০ ব্যবধানে হারিয়েছে। এই ম্যাচে প্রতিপক্ষ এক খেলোয়াড়কে কোনোই মেরে লাল কার্ড দেখেছেন রোনালদো, যা তাকে বিশ্বকাপ ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ফেলেছে। পর্তুগালের সেরা তারকা রোনালদো আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার দাওর সেরাকে কোনোই দিয়ে আঘাত করেন। প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিডিও রিভিউর পর সিদ্ধান্তটি লাল কার্ডে উন্নীত হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি রোনালদোর প্রথম লাল কার্ড, তবে সব মিলিয়ে এটি তার ১২তম লাল কার্ড। সর্বশেষ লাল কার্ডটি তিনি আল নাসরের হয়ে আল হিলালের বিপক্ষে পেয়েছিলেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচন ও গণভোট একদিনে অনুষ্ঠিত হওয়ার ঘোষণায় প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ জ্ঞাপন। একদিনে গণভোট ও নির্বাচনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জামাত সহ যুগপৎ আন্দোলনের শরিক ৮ দলের। স্কুলে ভর্তি নীতিমালা প্রকাশ, কোটা সহ এলো ৬ পরিবর্তন। বহুল আলোচিত ২৭তম সংবিধান সংশোধনের পরপরই পাকিস্তানের সুপ্রিম কোর্টের ২ বিচারপতির পদত্যাগ। এবং ২২ বছরের প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞায় ঝুঁকিতে ক্রিশ্চিয়ানো রোনালদো। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।